আসসালামু আলাইকুম। গ্রিন টিভি নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই এবং এজন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি নানা ধরনের চ্যালেঞ্জ, বৈশ্বিক স্থানীয় নানা ধরনের চ্যালেঞ্জ, তার মধ্যেও কিন্তু আমাদের ইন্ডেক্স একটা সীমার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে, যেখানে বিশ্বের অনেক শেয়ার বাজারে বেশ পতনের কথা আমরা জানতাম। তো কিভাবে দেখছেন? এবং আমরা জানি যে টার্নওভারটা কিন্তু বেশ ভালোই বাড়ছে, 850 কোটি টাকা আশেপাশে গত 6 কাজ যদি বসে। সার্বিকভাবে আপনার বিশ্লেষণটা এই মুহূর্তে কেমন? দেখেন, দুইটা জিনিস। একটা হলো যে আমাদের সার্বিক যে অবস্থা, যুদ্ধ এবং গ্লোবাল ক্রাইসিস যেটা আছে হরমুজ প্রণালী নিয়ে, সেইটার উপরে একটা মানে একটা ডিপ্রেশন আছে, সেটা নিয়ে পুরো বিশ্বের পুঁজিবাজারে, আমাদেরটাও সেটা বাইরে নয়। সেকেন্ড যে পয়েন্টটা হলো সেটা হলো যে আমাদের যে কমিশন আছে, সেই কমিশনে আমরা নানানভাবে শুনছি অমুক আসছে তমুক আসছে, এবং সেইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে বাজার কিন্তু রয়ে গেছে, এবং সেই দ্বিধাদ্বন্দ্বের ফলে কিন্তু বাজারটা খুব ভালো অবস্থানে নাই। সো এই অবস্থাতে আমি মনে করি যে মানে প্রতিদিনই যেটা এর নাম আসছে ওর নাম আসছে সেটা না করে, যদি এই সরকারের যে ওনারা যে ওয়াদা করেছিলেন আসার আগে দিয়ে আমাদের সাথে যে কথা হয়েছিল, সেই অনুসারে যদি ওনারা ইমিডিয়েটলি পুঁজিবাজারের জন্য ওয়াদা মতো কাজ শুরু যদি না করেন, তাহলে বাজারটা ভুক্তভোগী হবে এবং বিনিয়োগকারীরা কিন্তু ভুক্তভোগী হবেন। সো যে জিনিসটা আমরা বারবার বলার চেষ্টা করছি, যদি এই প্রেজেন্ট কমিশনটাকে যদি রাখতে হয় তাহলে ডিক্লেয়ার করে দেন, একদম বিনিয়োগকারীরা একটা পজিশন নিয়ে নিবে হোয়াট এভার। আর যদি আপনাদেরকে চেঞ্জ করতে হয় তা সেই চেঞ্জটাও করে ফেলেন, বিকজ 2 মাস 3 মাস হয়ে গেছে, অনেকগুলো হেড অফ ইনস্টিটিউশনস চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক। সো সেই কাজটা হয়ে যাওয়া উচিত। আমি মনে করি যে এখানে আমরা এতদিন 92 থেকে এসএসসি হয়েছে, 1992 থেকে, এবং এখন পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু বিএসসি পার করেছে, বিভিন্ন নিয়ম কানুন চেঞ্জ অ্যামেন্ডমেন্ট ইত্যাদি সবকিছু হয়েছে। আমরা অনেকগুলো চেয়ারম্যান কিন্তু আসতে দেখেছি, যেতেও দেখেছি। সো কাজেই আমি মনে করি যে 92 থেকে এই পর্যন্ত যে চেয়ারম্যান যারা হয়েছেন, তার মধ্যে আমরা একটা চেয়ারম্যানকে ভালো পেয়েছি, যিনি বাজারের জন্য কাজ করেছেন, বিনিয়োগকারীদের জন্য কাজ করেছেন, উনি হলেন ফারুক আহমেদ সিদ্দিকী। সো এছাড়া আমরা বিভিন্ন টিচারকে দেখেছি, বা এই বাজারের মানে বিএসসি চেয়ারম্যান হিসাবে আমরা দেখেছি, আমলাদেরকেও দেখেছি, ওনারাও এই বাজারে বিএসসি চেয়ারম্যান হয়েছেন। কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গোলে এই পর্যন্ত পৌঁছাতে পারছি না। সেই বাজার হয়তো ডিপ্রেসড হয়ে যায়, অথবা বাজারে একটা এমন একটা পরিস্থিতি 2010-এর মতো সিচুয়েশন হয়ে যায়, কিংবা 96-এর মতো সিচুয়েশন হয়ে, মানে সকল রকম একটা এক্সট্রিম পজিশনে চলে যায় বাজার, কমছে তো কমছে তো কমছে, এই অবস্থা। আমরা এখন যেটা চাই সেটা হলো যে দেখেন, আমাদের বাজার থেকে যদি কেউ চেয়ারম্যান কাউকে করা যায়, সেটা হলো সবচাইতে ভালো। তার কারণটা উনার নখদর্পণে আছে যে আমাদের বিনিয়োগকারীদের কি প্রয়োজন এবং আমাদের বাজারের কি প্রয়োজন, এবং সেখানে উনি বলতে পারবে যে আমার বাজারে এই আইনটার পরিবর্তন এবং অ্যামেন্ডমেন্ট যা যা করা লাগে, এই আইনগুলো আমি ঠিক করতে পারলে আমার বাজার পার্মানেন্টলি একটা সলিউশন পেয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে এই বাজারের থেকে একজনকে যদি পিক করা যায় চেয়ারম্যান, প্রফেশনালি যে হ্যান্ডেল করতে পারবে, এমন একজনকে আমার মনে হয় চেয়ারম্যান করলে পরে এই বাজার এবং বিনিয়োগকারীরা উপকৃত হবেন, এবং আমরা যে প্রসেস দিয়ে যাচ্ছি সেই প্রসেসটা আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ভালো হবে। আসলে এটা খুবই দুঃখজনক যে গত 34 বছর একটা কাঙ্ক্ষিত চেয়ারম্যান পাওয়া যায়নি। একজনের কথা আপনি বললেন, তো সেখান থেকে আমরা প্রত্যাশা করব যে একটা বাজার বান্ধব কেউ এখানে আসবে। তো গুঞ্জনের কথা যেটা বলছিলাম, এবার কিন্তু জোরে সোরেই গুঞ্জন শোনা যাচ্ছে এই সপ্তাহে কোন একটা খবর চলে আসবে। আমি গুঞ্জন নিয়ে জানতে চাই, এই যে গুঞ্জনের কথা আমরা বলি, গুঞ্জন অথবা রিউমার,
এই জিনিসটা বাজারের জন্য আসলে কতটা ভালো? আমরা কিন্তু এটাও শুনি যে বাই রিউমার সেল নিউজ, আপনার ব্যাখ্যাটা কি থাকবে? অ্যাবসলিউটলি, এই গুঞ্জনটা কিন্তু বাজারকে ক্ষতি করে, বিকজ এই গুঞ্জনের জন্য যারা মনে করে যে ফেভারেবল হবে বাজারের জন্য ওনারা একটা পজিশন নেন, আবার আচ্ছা। যারা মনে করে যে ভালো হবে না ওনারা একটা পজিশন নেন। সো কাজেই এখান থেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পুঁজিবাজার থাকাটা কোনো অবস্থায় সমীচীন না। একদম এখানে এভরি সেকেন্ড কাউন্টস। হ্যাঁ, পুঁজিবাজারে প্রত্যেক সেকেন্ডে হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অথবা মানে এটা গতিশীল পুঁজিবাজার, স্থিতিশীল না, গতিশীল। অ্যাবসলিউটলি, একদম। অ্যাবসলিউটলি, এবং এভার চেঞ্জিং। এবং এভার চেঞ্জিং এর সাথে আমি আরেকটা কথা বলি যে পুঁজিবাজারে যেই আসুক চেয়ারম্যান হয়ে পুঁজিবাজারে, তাকে রেগুলেটর তো ডেফিনেটলি পুঁজিবাজারের রেগুলেটর এসইসি। সো তার সাথে ওনাদেরকে ফ্যাসিলিটেটরও হইতে হয়। যদি ওনারা ফ্যাসিলিটেটর না হন তাহলে বাজারের উন্নয়ন করতে পারবে না। শুধু রেগুলেট করার, তো আমরা দেখলাম শুধু বাজারটাকে রেগুলেট করে 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 শুধু ফাইন করলো, এই 2 বছর ধরে ফাইন ফাইন ফাইন, তো বাজারের কোনো ডেভেলপমেন্ট তো হলো না, শুধু ফাইনই হলো, রেগুলেটই করলো। বাজারে 2 বছর ধরে কোনো আইপিও আসলো না। সো আইপিও না আসলে যদি আপনি সাপ্লাই সাইডটা যদি আপনি ব্লক করে দেন, তাহলে এই বাজারে নতুন বিনিয়োগকারী যুক্ত হবার লাইন আপনি বন্ধ করে দিলেন। একটা নতুন আইপিও আসলে পরে পুঁজিবাজারে একটা বিনিয়োগকারীরা যুক্ত হন, ওনাদের বিনিয়োগ নিয়ে, স্মল স্মল বিনিয়োগ নিয়ে ওনারা বাজারে আইপিওর মাধ্যমে বাজারে ফোনের সময় দেখেছি, রবির সময় দেখেছি। সো কাজেই আমি বলবো যে ওনারা একটাও কি পান না? একটা আমি বলি, ওনারাও তো রেগুলেটর সিডিবিএল এর। সিডিবিএল তো এক সময় আসার জন্য মানে একদম মরিয়া হয়ে গিয়েছিল। এবং এই আসতে পারে। হ্যাঁ, এই সিডিবিএল মানে সব কাজ ওদের কমপ্লিট প্রায়। হ্যাঁ, সো এই এখন যদি সিডিবিএল কেউ আনতো 1.5 মাসের মধ্যে চলে আসতে পারতো সিডিবিএল, এবং সিডিবিএল ইজ এ ব্লু চিপ কোম্পানি। এবং সিডিবিএল কে যদি বাজারে আনতে পারতো তাহলে এই যে আমরা তো যারা বিনিয়োগকারী, দে আর পার্টনার অফ সিডিবিএল, কারণ এখান থেকে প্রত্যেক ট্রেড হইলে পরে যে সেটেলমেন্ট হয় সেখানে একটা ফিস ওরা নেয় এই বিনিয়োগকারীদের কাছ থেকে। সো কাজে এইটা যদি আপনারা ডিভিডেন্ড আকারে ফিরে দিতেন বিনিয়োগকারীদেরকে, শেয়ার যদি বাজারে থাকতো, তাহলে এর চেয়ে আর কি ভালো থাকতে পারে। এবং সিডিবিএল এ আজকে 1000 কোটি টাকার মতো ডিপোজিট আছে। এটা হিউজ একটা, খুবই ভালো প্রস্তাব আসলে। এটা একটা ব্লু চিপ কোম্পানি। সো ক্ষতির কোনো কারণ নাই, টাকা শুধু আসতেছে সিডিবিএল এ। সো এই কোম্পানিটাও আনতে পারলেন না, যেটা আমাদের একদম কাছের একটা কোম্পানি। কাছের মানে আপনারা রেগুলেটর। সেটাই, মানে যেটা আপনি বলছিলেন আসলে বেশি এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে মনে হয় গত 3-4 বছর। অ্যাবসলিউটলি। ফ্লোর প্রাইস দেখলাম, আপনি আইপিওর কথা বলতেছেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। অনেক কিছু, অনেক বড় বড় জরিমানা যেগুলো আদায় হচ্ছে না, আদায় হবেও না, বিকজ এগুলো সব কোর্টে যাবে। এবং এটা চেয়ারম্যান সাহেব জানেন, উনি বলেছেন যে এগুলো আদায় হবে না, এগুলো সব, হ্যাঁ হ্যাঁ, এই সব কোর্টে যাবে ইভেনচুয়ালি। এই যে মার্জিন রুল একটা ইস্যু, তো এটা কবে নাগাদ হতে পারে? এটা নিয়েও বাজার দেখি একটু ডিপ্রেস থাকে। দেখেন, এই যে 10 মাস ধরে একটা কমিটি করা হলো, 10 মাস ধরে আপনারা 3টা জিনিস দিলেন, একটা আইপিও, একটা মার্জিন লোন, একটা হলো মিউচুয়াল ফান্ড। সো এগুলা কি করলেন? আমি তো বলেছিলাম আপনার আনিস সাহেবকে বাজেট, প্রি বাজেট আলোচনায়, যে আপনি আমাদেরকে দেন না, আমরা 1 মাসে করে দিই, আপনার ফরেন কনসালটেন্ট লাগবে কিসে? আমরা জানি কোথায় কি করতে হবে। সো এই যে আপনার এখনো ওয়ার্কেবল না, এই যে আইপিওর যে ইয়ে করলো ওনারা এইটা, এবং এই যে লোনের বিষয়, মার্জিন লোনের বিষয়, এখনো এটা ওয়ার্কেবল নয়, এটাতে আরো কাজ করতে হবে। সো কাজেই এটা যে জানে বুঝে তাদেরকে নিয়ে কাজ করতে হবে আপনাকে। মজার ব্যাপার, মার্জিনাল হওয়ার পরে নন মার্জিন শেয়ার বাড়ছে। সাম্প্রতিক সময় কিন্তু নন মার্জিন শেয়ার আমরা বেশি বাড়তে দেখছি। হ্যাঁ, তাই তো হচ্ছে। অবাক করার বিষয় কিন্তু। হ্যাঁ, তাই তো হচ্ছে, বিকজ মার্জিন লোন তো এখনো মানে ভায়াবল না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মার্জিন লোন যেটা ওনারা নতুন গ্যাজেট করেছেন সেটা ওয়ার্কেবলও না। আচ্ছা, আমরা গুঞ্জন নিয়ে শুনছিলাম, একটু স্পেকুলেশন নিয়ে একটু জানতে চাই। ম্যানিপুলেশন তো অবশ্যই খারাপ জিনিস, স্পেকুলেশন নিয়ে অনেক কথা বলে, একটু যদি এটার
আপনার যুক্তি? দেখেন, স্পেকুলেশন ইজ অ্যাবসলিউটলি নর্মাল এবং এইটা সব পুঁজিবাজারে আছে, সব পুঁজিবাজার, দিস ইজ হ্যাঁ। অ্যালাউড। আমি একটা নিতে পারি যে ভাই অমুক কোম্পানির সামনে হয়তো 50%-এর জায়গায় 75% দিতে পারে, আমি তাদের তো মনে করতেই পারি। হ্যাঁ, তাদের আমি তো মনে আমার share কিনে করতেই ফেলতে পারি। সো আমি সেটা সে আমার ক্যালকুলেশন হিসাবে আমি সেটা স্পেকুলেট করতেই পারি। এটা বিশ্বের কোথাও এটা কোনো ক্ষতিকর কোনো কিছু না। বাট হ্যাঁ, আপনাকে ইনসাইডার ট্রেডিং আজকে যেটা যারা হয়, কিংবা আজকে আপনাদের যেটা আমরা বলি যে স্পেকুলেশন, মানে ম্যানিপুলেশন বলি, এই জিনিসগুলা খারাপ। অবশ্যই এখানে আপনাকে স্টপ করতে হবে, কিংবা ইনসাইডার ট্রেডিংটাকে স্টপ করা ইজ ভেরি ডিফিকাল্ট একটা জিনিস। বাট ইনসাইডার ট্রেডিংটাকে কিছুটা কন্ট্রোলে রাখা যেতে পারে, বিকজ এটা হোয়াইট কলার একটা ক্রাইম, তো এটাকে আপনি ধরাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এইটাকে আপনি একেবারে নির্মূল করতে পারবেন না, বাট কন্ট্রোল করতে পারবেন। তো সেই কন্ট্রোল করার নিমিত্তে আপনাকে কিছু কাজ করতে হবে এসইসিতে। সেই কাজটা আপনারা আজ পর্যন্ত এসইসিতে করতে পারে নাই কেউ, এই ইনসাইডার ট্রেডিং ধরার জন্য। ওই সুপারফিশিয়াল কিছু কাজ হয়েছে, যে এইটা চাঁদা যাতে না দেয় রেকর্ডিং করতে হবে, সেই রেকর্ডিং ধরে এসইসিতে জমা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো আপনাকে সেইটা অ্যাকচুয়ালি এই ইনসাইডার ট্রেডিংটা কিভাবে ধরতে হয়, এটার কিন্তু অনেক একটা কঠিন জিনিস। এবং সেখানে আপনাকে মানে আপনার কি বলে ওটাকে, জাসুস রাখতে হবে, করতে হবে, লট অফ থিংস ইনভলভড। এখন স্পেকুলেশন করে একটা বড় বিনিয়োগকারী একটা শেয়ার কিনে ফেললো বড় অ্যামাউন্টে, তো সেক্ষেত্রে তো আসলে পানিশমেন্ট করা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি না, সে পানিশমেন্ট তো করা হচ্ছে, কিন্তু পয়েন্ট ইজ যে আপনাকে তো সেই পানিশমেন্টটাকেও ঠিকভাবে করতে হবে। লাইক ফর এক্সাম্পল, আমি 1 লাখ শেয়ার কিনলাম একটা যে কোনো কোম্পানির ম্যানিপুলেশন করার জন্য, কিংবা 10 লাখ শেয়ার আমি কিনলাম, কিনে আমি এটা 25 টাকার থেকে 40 টাকার ভেতরে আমি কিনলাম, এবং এরপরে দেখা যাচ্ছে যে এই শেয়ারটা হয়ে গেল 70 টাকা। তো আমি 70 টাকায় যখন হলো, তখন এই 70 টাকায় আমি সেল করলাম বাজারটাকে কুল করার জন্য। একদম। তো সেই কুল করার জন্য আমি যখন সেল করলাম, দেখা গেল যে আমি 10 লাখ শেয়ারের মধ্যে 2 লাখ শেয়ার সেল করার সাথে সাথে এটা আবার 40 টাকায় চলে আসছে, মানে আমার কেনা প্রাইসে চলে আসছে, এভারেজ কেনা প্রাইসে 40 টাকায় চলে আসলো। সো তখন আমাকে এটা করলো, ইনকোয়ারি করে কেস টেস্ট করলো, করলো, এবং আমি যে 10 লাখ শেয়ার কিনেছিলাম সেই 10 লাখের উপরে ধরে সে আমাকে 70 টাকার হিসাবে কি 10 লাখ দিয়ে গুণ করছে? এক্স্যাক্টলি। এটা তো লজিক্যাল হলো না, কোন অবস্থায় লজিক্যাল না। একটা শেয়ার আমি জানি 20 টাকা থেকে 60 টাকা উঠেছিল, এখন ওর দাম 15-20 টাকা। ওই হিসাবে কি এখন হিসাব হবে কিনা? ওই হিসাবে তারা ওই যে খুবই দুঃখজনক। ওই যে 30 টাকা যেটা হলো, সেই 30 টাকা হিসাব ধরে ওনারা 10 লাখের উপরে ফাইন করে দেন। সো দ্যাট ইজ নট, আই মিন, এটা একেবারে ইনসাফ হলো না। সো কাজেই এই জিনিসগুলা মানে ফর্মালাইজ করতে হবে, যে আপনি যে এই ফাইন করছেন, ওর যে 8 লাখ শেয়ার রয়ে গেল, ওর যে লস হয়ে গেল 40 টাকার থেকে কমে চলে আসলো 30 টাকায়, তো এই লসটা কে দিবে? সো আমি যে মার্কেট মেক করছি, আই এম মেকিং দ্য মার্কেট যখন হিট আপ হয়ে গেল, তখন আমি সেল করে সেটাকে কুল ডাউন করছি। তো আমি তো এটাকে আপনি ম্যানিপুলেশন বলছেন। আমি যদি এটাকে আদার ওয়ে রাউন্ড বলি, যে আমি মার্কেট মেক করছি, আমি এটাতে আসতে যাচ্ছিলাম। মার্কেট মেকার তো আমাদের বাজারে লাগবে, আইনে আছে, হ্যাঁ সেটাই, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি এখনো ইমপ্লিমেন্ট করা হয় নাই, লাইসেন্স দেওয়া হয় নাই, এবং সেখানে অনেক অ্যামেন্ডমেন্ট দরকার। বিকজ ওইটা মার্কেট মেকার রুলে, যেটা আপনার যে প্রফিটের জায়গাটা, এটা এত কম দেখাইছে যে কেউ মানে ওটাতে আসতে চাচ্ছে না। সো এই মার্কেট মেকার রুলটাও কনফার্ম করতে হবে। প্রপার যে মার্কেট মেকার রুলের মধ্যে যে প্রফিট করবে একজন মার্কেট মেকার, সেটাকেও সঠিকভাবে দিতে হবে। আপনি 5 পয়সা করে যদি দেন মার্কেট মেকারের, 5 পয়সা কি হবে বাজারে? আমি কেমনে মেক করব? 5 পয়সায় আমি
মানে 5-10 পয়সায় আমি মার্কেট মেক করা তো সম্ভব না। সো সেখানে আপনাকে এই জিনিসগুলোকে কারেক্ট ভাবে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। আমরা জানি অনেক দিন ধরে, 1 বছর বেশি সময় ধরে অনেক বড় বড় ফান্ড এখন ফ্রিজ অবস্থায় আছে, সেগুলো বাজারে আসলে কিন্তু বেশ ভালো একটা টার্নওভার হতো। এমন কিছু করা যায় কিনা, তারা আসলে ওইভাবে সেল দিতে পারবে না কিন্তু ভিতরে মানে টাকা তুলতে পারবে না, বাই সেল করতে পারবে, কিছু একটা করা যায় কিনা? সেই এটা অন্যায়। এটা অন্যায়। আচ্ছা, অ্যাবসলিউটলি অনেকদিন ধরে একটা সলিউশন আসতে হবে নাকি? প্রায় এটা 15-20 বছর মতো অবস্থা এটা বন্ধ হয়ে আছে, এবং এইটা কোনো অবস্থায় 6 মাসের বেশি বন্ধ করা যায় না। কোনো একটা সলিউশন আসবে, জরিমানা হোক, শাস্তি হোক, কিছু তো হচ্ছে না। অ্যাবসলিউটলি আপনার সেটাই তো, এখন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে উনারা চিঠি দিয়ে বলছেন যে ভাই কেন ফ্রিজ হয়েছে, আমাকে জানান যে আমার দোষ কি, সেটা জানাইলেও তো আমি বুঝি, কিংবা আমার এগেইনস্টে একটা ইনিশিয়েট করেন, একটা কেস ইনিশিয়েট করেন, আমি ওখানে ফাইট করি। সো এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে না। যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এরকম প্রায় 150-200 ইনভেস্টর আছে। সো এইদের অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে এরা চিঠিপত্র দিয়েছে বিভিন্নভাবে এসইসি কে, এসইসি ইজ নট কামিং আপ। সো এই কেসগুলো আবার 2-1টা কেস দেখলাম যে দুদকে পাঠাইছে। ফর হোয়াট? তুমি আমাকে হিয়ারিং নিতে হবে, তো আমাকে হিয়ারিং নিয়ে যদি তোমরা পাও যে ইয়েস আমি দোষ করেছি, তখন তোমরা দুদকে যাও, যে জায়গায় যাও। বাট এই যে কাজগুলা করছে এই কমিশন আসার পরে, যে ফ্রিজিং করলো, শেয়ার ফ্রিজ করলো সিডিবিএল এ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এগুলো অ্যাবসলিউটলি আনজাস্টিফাইড। এবং এই জিনিসগুলো করাতে এই যে আমাদের কমিশন আছে এটা বদনাম হয়ে গেছে একেবারে। আপনি এতদিন 1.5-2 বছর ধরে আপনারা এখনো জানতে পারছেন না যে কেন ফ্রিজ করলেন, বা ফ্রিজ করে রাখা দিয়েছেন। এইগুলো দেখলে যে বাইরে যে বড় বড় বিনিয়োগকারী কথা আমরা বলি, অর্থমন্ত্রী কিন্তু বলছেন যে বড় বিনিয়োগকারী আসতে চাচ্ছে, আমার আগ্রহী, তাহলে তারা কি আসবে? আদৌ আসবে না তো। আচ্ছা, আপনার যে জিনিসটা লোকাল ইনভেস্টরদেরকে আপনি সিকিউরিটি দিতে পারছেন না, যেখানে লোকাল ইনভেস্টররা উদ্বুদ্ধ হচ্ছে না বাজারে আসার জন্য, সেখানে ওনারা তো আসবে না, বিকজ দে ওয়ান্ট লোকাল ইনভেস্টার্স। আপনি লোকাল ইনভেস্টর যদি না হয় প্রপারলি, তাহলে তারা কিনবে কার কাছ থেকে, বেচবে কাকে? একদম। সো এই জিনিসটা আপনাকে একটা, দে ওয়ান্ট এ ভাইব্রেন্ট মার্কেট। আমরা এখনো ফ্রন্টিয়ার মার্কেট হয়ে বসে আছি, আমরা এখনো এইখান থেকে বেরোতে পারছি না। সো আপনি ফ্রন্টিয়ার মার্কেটে এমনিতেও ফরেন বিনিয়োগ কম, বাট তারপরেও অনেক ফরেন বিনিয়োগ আসে ফ্রন্টিয়ার মার্কেটে। ভালো কিছু বিনিয়োগকারী কিন্তু ফ্রন্টিয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে, আমরা কিন্তু দেখি সেটা খুব কম। আচ্ছা, এবং আপনি যদি বড় বিনিয়োগকারীদেরকে চান, যেমন ব্ল্যাক রক আছে, এইরকম যদি বিনিয়োগকারী, অনেকদিন ধরে আমরা শুনছি, এইরকম বিনিয়োগকারী তো এই বাজারে আসবে না। এটা যে শ্যালো মার্কেটে যেতে হবে জন্য, ইমার্জিং মার্কেটে যদি না যান, আপনার ভলিউম যদি 1500-2000 কোটি টাকা না হয় পার ডে, বিকজ ওরা তো চাঙ্ক কিনে আবার চাঙ্ক বেচে। সো আপনি যদি চাঙ্ক বেচার মতো বাজার না হয়, আপনি বাজারে 300 কোটি 500 কোটি টাকা যদি ট্রেড হয়, তাহলে ওরা যদি 1000 কোটি টাকা আজকে বিক্রি করে এই টাকাটা ওরা বম্বে মার্কেটে নিয়ে যাবে। সো সেই সুযোগ আপনাকে করে দিতে হবে। তো সো আপনার মার্কেটটা হইতে হবে, শ্যালো মার্কেট থেকে বের হতে হবে, আপনার ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যাইতে হবে। আপনার যে ভলিউমটা সেটা 500 কোটি টাকার থেকে 2000 কোটিতে যাইতে হবে। তাইলে এই যে ব্ল্যাক রকের মতো যারা আছে বিনিয়োগকারী, পৃথিবী ঘুরে ঘুরে বিনিয়োগ করে, ওনারা এখানে আসবে যে ইয়েস, আমার একদিনে আমি 500 কোটি টাকা সেল করে এই টাকাটা আমি অন্য বম্বে নিয়ে, শ্রীলঙ্কা নিয়ে যেতে পারি। তো ওই সুযোগটা আপনাকে করে দিতে হবে। থেকে সেল করে আবার এখানে আসবে, আবার আসবে, সেটাই অবশ্যই আসবে। ওখানে আবার তারা ওইটা সেল করে আবার বাংলাদেশে বিনিয়োগ করবে, কিংবা এর মধ্যে কোনো ইন্টারেস্টিং আইটেম যদি থাকে তারা ওইটা পিক করবে ফ্রম বাংলাদেশ। তো এই জিনিসগুলো তো আপনাকে একজন প্রফেশনাল, এই বাজারের লোক না হইলে পরে এই জিনিসগুলো তো বুঝবে না একটা বাইরের লোক এসে। সো সেই জন্যই আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা অনেক দেখেছি আমলা, অনেক দেখেছি টিচার, কিন্তু এই জিনিসগুলা নিয়ে কেউ চিন্তা করে না যে আমি কিভাবে একটা ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যাব, এবং এই ইমার্জিং মার্কেটে আমরা কিভাবে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসব। আপনার যদি 2000 কোটি টাকা
ট্রেড না হয় ডেলি, তো আপনার এখানে কোন বড় বিনিয়োগকারী আসবে? ওরা তো আইসা মানে প্রফিটের জন্য আসবে, ওরা তো একটা বাই করে তো বছর কা বছর বসে থাকবে না, তারা তো এটা সেল করে প্রফিট করে আরেক মার্কেটে যাবে, ওখান থেকে আবার সেল করে এই মার্কেটে আসবে। সো এটা তো বাই রোটেশন কাজ করতে। আর এই বড় বিনিয়োগকারীরা তো প্লেনে বসে আপনার অর্ডার দেয় যে এই প্রাইস আজকে কিনো, এত টাকার কিনো। সেটাই। সো আপনাকে যেমন কেনার জন্য বাজারটা প্রস্তুত থাকতে হবে, হ্যাঁ, শত শত বেচার কোটি জন্য- টাকা কিনতে পারে যাতে সে বিনিয়োগকারী আবার এট এ টাইম বেচতেও পারে। সেরকম So আপনাকে market তৈরি করতে- ভাইব্রেন্ট একটা বাজার লাগবে। So অবশ্যই, বাজারটাকে ভাইব্রেন্ট করতে হলে আপনাকে এই বাজারের থেকে একজন প্রফেশনাল মানুষ নিয়ে আপনাকে বিএসসি চেয়ারম্যান করতে হবে। আদারওয়াইজ এই কাজগুলো করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, বিকজ কেউ যতদূর- সাহসী পাবে না। সাহসী পাবে না। 5টি ব্যাংকের শেয়ার মূল্য শূন্য আমরা জানি, তো সেই 5টি ব্যাংকে আবার আগের ওনারদেরকে ফিরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তো এই ক্ষেত্রে আমি জানতে চাই সেই 5টি ব্যাংকে নতুন ওনারদেরকে দিলে ভালো হতো কিনা। এই যে ব্যাংকসগুলোকে আপনি এর আগের গভর্নর সাহেব জিরো করে দিল, আপনি বিনিয়োগকারীদের জন্য আইনটা চেঞ্জ করতে পারলেন না। আজকে যে বিনিয়োগকারীরা এই ব্যাংকে 800 কোটি, 2000 কোটি, 1500 কোটি, 1600 কোটি টাকা পেড আপে নিয়ে গেল, তাদের জন্য আপনার প্রাণ কাঁদে না? তাদের জন্য এই যে শেয়ার হোল্ডাররা যে আজকে বিলীন হয়ে গেল জিরো করাতে, তাদের জন্য আপনি কোনো ডিসিশন নিতে পারলেন না, একটা অ্যামেন্ডমেন্ট করাইতে পারলেন না। এই বিনিয়োগকারীরা নিয়ে গেল, ডিপোজিটাররা তো নেয় নাই, এটা নিচে বিনিয়োগকারীরা।